এইচএসসি 26 তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বইয়ের দ্বিতীয় পত্র হচ্ছে ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনার অনেকগুলো এমসিকিউ নিয়ে আজকে আমি তোমাদের সামনে এসেছি এবং এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমরা কিন্তু তোমাদের পরীক্ষায় কমন পাবা। তো আজকের ক্লাসটি তোমরা খুব মনোযোগ দিয়ে করো এবং যেটি আমি বলি সেগুলো মনোযোগ দিয়ে শুনো। তো চলো আমরা শুরু করি। আমরা আজকে ব্যবস্থাপনার সব এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো এমসিকিউ 1, তো এমসিকিউ কি বলছে, আনুষ্ঠানিকতা বিচারে নেতৃত্ব কয় প্রকার? আনুষ্ঠানিকতা বিচারে নেতৃত্ব কয় প্রকার? নেতৃত্বকে কিন্তু অনেক ভাগে ভাগ করা হয়, তার মধ্যে একটা হচ্ছে আনুষ্ঠানিকতা। আনুষ্ঠানিকতার বিচারে নেতৃত্বকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। সেটি কি কি? একটা হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক নেতৃত্ব। আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক নেতৃত্ব। তো আমরা এই আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক নেতৃত্বের বিচারে তাহলে নেতৃত্বকে আনুষ্ঠানিকতার বিচারে তাহলে দুই ভাগে ভাগ করা হয়। সেটি কি কি? আনুষ্ঠানিকতা এবং অনানুষ্ঠানিকতা। তো আমরা তাহলে দেখলাম যে দুই ভাগে ভাগ করা হয়। দ্য অ্যান্সার ইজ 2। আনুষ্ঠানিকতার বিচারে নেতৃত্বকে দুই ভাগে ভাগ করা হয়। তারপরে দেখি, একজন আদর্শ নেতার গুণাবলী কোনটি নয়? মানে একজন আদর্শ নেতার তো অনেক ধরনের গুণাবলী থাকবে, অনেক গুণাবলী থাকবে, তো সেগুলোর মধ্যে কোনটি গুণাবলী নয়? দূরদৃষ্টি। হ্যাঁ, একজন আদর্শ নেতা ফিউচারের কথা চিন্তা করবে, সে ফিউচারে তার প্রতিষ্ঠানকে কোথায় দেখতে চায়, কি কি সমস্যা রাইজ করতে পারে, এইগুলা যাতে না হয় এই জন্য সে দূরদর্শী দৃষ্টি কাজ করবে। সাহস থাকা লাগবে, ঝুঁকি নেওয়ার সাহসিকতা থাকা লাগবে, অবশ্যই সাহস থাকা লাগবে, ধৈর্য থাকা লাগবে, প্রতিবন্ধকতা আসবে সেটিকে কন্ট্রোল করে সেটিকে ওভারকাম করে কিন্তু এগিয়ে যেতে হবে, ধৈর্য থাকা লাগবে। আত্মকেন্দ্রিকতা কিন্তু থাকা যাবে না। কেন থাকা যাবে না? নিজের প্রতি মানে বেশি আত্মপ্রেম, আত্মকেন্দ্রিকতা থাকা যাবে না। এই কারণে সংগঠন সবাইকে নিয়ে চলতে হবে, এই জন্য শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কিন্তু কোনো কাজ করা যাবে না। তাহলে উত্তর হচ্ছে একজন আদর্শ নেতার গুণাবলী গুণাবলী কোনটি নয়? তাহলে একজন আদর্শ নেতার গুণাবলী আত্মকেন্দ্রিকতা নয়। তারপরে নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য কি? নিয়ন্ত্রণ কি? নিয়ন্ত্রণ হচ্ছে পরিকল্পনার আগের ধাপ, মানে পরিকল্পনা বাস্তবায়ন সহ সব কিছু করার শেষে শেষে দেখতে হয় নিয়ন্ত্রণের পর্যায়টি দেখতে হয়। অর্থাৎ মানে আমি কতটুকু কাজ বাস্তবায়ন করেছি, আমার কতটুকু বিচ্যুতি হয়েছে এবং আমি কি কি পদক্ষেপ মেজারমেন্ট নিতে পারি, সেগুলা কিন্তু এই নিয়ন্ত্রণের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করি। তো আমরা দেখি নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য কোনটি? সরলতা, বাজেট, কালান্তরিক কাজ না শৃঙ্খলা বিধান? এখানে এই যে বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া হয়েছে এগুলো কিন্তু এক এক ধরনের বৈশিষ্ট্য। সরলতা না, সরলতা আসলে এটি নিয়ন্ত্রণের মধ্যে কোনো বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। বাজেট কি? বাজেট হচ্ছে পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। কি? পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কিন্তু বলে বাজেট। তো বাজেট না। শৃঙ্খলা বিধান এটি তো আসলে নিয়ন্ত্রণের মধ্যে নয়, এটি নেতৃত্বর মধ্যে যেতে পারে। তো উত্তর কি? কালান্তরিক কাজ বা কালান্তিক কাজ। একই, কালান্তিক কাজ। কালান্তিক কাজ মানে কি? কালান্তিক কাজ মানে হচ্ছে এটি চক্রাকারে চলতেই থাকবে, এটি তার কার্যক্রম পরিচালনা করতেই থাকবে, ঘুরতে থাকবে। তো এই জায়গাটাকে বলা হচ্ছে কি? কালান্তিক কাজ। মানে সময়ের সাথে সাথে এটি সব সময় চলতে থাকবে। তো এটাই হচ্ছে নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য হচ্ছে কালান্তিক বা কালান্তরিক কাজ। প্রশাসনের অন্তর্ভুক্ত কে? তো একটা প্রতিষ্ঠান, ধরো যৌথ মূলধনী কারবার, যৌথ মূলধনী কারবারে তো আসলে অনেক ধরনের কাজ হয়, অনেক সেকশন আছে। এর মধ্যে সবচেয়ে মানে সর্বোচ্চ বডিকে একটা যৌথ মূলধনী কোম্পানির, সেটি হচ্ছে পরিচালনা পর্ষদ। তো ঠিক এখানেও প্রশাসনের অন্তর্ভুক্ত হচ্ছে সর্বোচ্চ বডি হচ্ছে পরিচালনা পর্ষদ। আর যারা আছে প্রধান নির্বাহী, বিভাগীয় প্রধান, সুপারভাইজার, এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের যে স্তর আছে তার অন্তর্ভুক্ত। আর প্রশাসন হচ্ছে সার্বিক বিষয়। প্রশাসন কিন্তু সব কিছু তদারকি করে, সব কিছু নিয়ন্ত্রণের, সব কিছু পরিকল্পনা, সব কিছু কিন্তু তারা এই প্রশাসন করে থাকে। তাহলে দ্য অ্যান্সার ইজ পরিচালনা পর্ষদ। তারপরে দেখি ব্যবস্থাপনা কার্যাবলী কিভাবে প্রবাহিত হয়। মানে ব্যবস্থাপনার কার্যাবলী যে পরিকল্পনাকরণ, সংগঠিতকরণ, তারপরে শেষে যে নিয়ন্ত্রণ, এগুলা যে কাজ চলে, এগুলা কিভাবে চলে? তো আমরা যদি একটু সংক্ষেপে দেখি, এগুলা কিন্তু এই যে এভাবে চলে। তো এই যে চক্রাকারে যে চলছে, এই চক্রাকারে চলাকেই কিন্তু বলা হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলী এই চক্রাকারে প্রভাবিত হয়। কিভাবে প্রবাহিত হয়? অ্যান্সার ইজ চক্রাকারে। মানে
ঘুরে ঘুরে প্রবাহিত হয়, একটা শেষ হলো এটা পরিকল্পনার পরে আবার যাবে সংগঠিতকরণ, তারপরে এই আবার ঘুরে 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 ধরো কর্মী সংস্থান, নেতৃত্ব, নিয়ন্ত্রণ, এই যে ঘুরে 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 যেগুলো আসছে এইগুলাই হচ্ছে চক্রাকারে প্রবাহিত হচ্ছে। তাহলে উত্তর এখানে কি আমরা দেখছি যে চক্রাকারে ব্যবস্থাপনা কার্যাবলী চক্রাকারে প্রবাহিত হয়। তারপরে দেখি, এখন আমরা একটু যদি দেখি যে মিস্টার জয় একটি প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক, তিনি বার্ষিক বিক্রয়ের জন্য নতুন পরিকল্পনা করেন। 6 মাস পর তিনি দেখলেন তার লক্ষ্যমাত্রা 30% অর্জিত হয়েছে। কত? লক্ষ্যমাত্রা 30% অর্জিত হয়েছে 6 মাস পর। এমত অবস্থায় তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কতগুলো পদক্ষেপ গ্রহণ করেন এবং সফল হন। তাহলে এখানে আমি কি দেখছি, মিস্টার জয় প্রথম পর্যায়ে ব্যর্থ হওয়ার বিষয় জানার জন্য ব্যবস্থাপনার কোন কাজটি করতে পারেন? কি প্রথম পর্যায়ে তিনি যে ব্যর্থ হয়েছেন বিষয়টি জানার জন্য তিনি কি করতে পারেন? তিনি নিয়ন্ত্রণের কাজটি করতে পারেন। কেন নিয়ন্ত্রণের কাজ? নিয়ন্ত্রণের কাজে কিন্তু পরিমাপ করা হয় যে তিনি আসলে যে আদর্শ মান নির্ধারণ করা হয়েছে, আমার কার্যফল কতটুকু আমি পেয়েছি এবং বিচ্যুতি কতটুকু আছে। তো এইখানে কিন্তু এই যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণের কাজগুলো কিন্তু নিয়ন্ত্রণে কিন্তু এই কাজগুলো করা হয়। তো এইখানে উত্তর হচ্ছে যে প্রথম পর্যায়ে ব্যর্থ হওয়ার বিষয় জানার জন্য ব্যবস্থাপনার নিয়ন্ত্রণের কাজটি কিন্তু মিস্টার জয় করতে পারেন। তারপরে দেখি, মিস্টার জয় তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য করতে পারেন কি? হ্যাঁ, লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণ তিনি করতে পারেন, যেহেতু তিনি এইখানে তিনি 30% অর্জিত হয়েছে, মানে 6 মাসে, মানে অধিকাংশই হয়নি। এই জন্য তিনি পুনরায় কিন্তু তিনি লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারেন, পরিদর্শনে ব্যবস্থাকরণ করতে পারেন, নিবিড় তদারকি করতে পারেন, সবগুলোই নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত। তাহলে এখানে আমরা উত্তর কি দেখছি? সবগুলা। উত্তর হচ্ছে সবগুলা। তারপরে দেখি, একটি দক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থা যা সাহায্য করে, মানে একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভালো থাকলে কি কি সাহায্য পাওয়া যায় সেটা দেখি। হ্যাঁ, দক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকলে কিন্তু সাংগঠনিক উদ্দেশ্য পূরণ করতে কিন্তু সবচেয়ে বেশি সহজ হয়, মানে সাংগঠনিক নিয়ম কানুন মেনে চলে সাংগঠনিক উদ্দেশ্য কিন্তু এখানে পালন করা সহজ হয় যদি নিয়ন্ত্রণ খুব ভালোভাবে করা যায়। কর্মচারীদের মনোবল বৃদ্ধি, একটি দক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি ভালোভাবে করা যায় তাহলে ওই কতটুক চাহিদা আছে, কতটুক সে কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং কর্মচারীরা কিভাবে কাজ করবে এটা কিন্তু এখানে করা সম্ভব হয়। সেজন্য কর্মচারীদের মনোবল বৃদ্ধি কিন্তু এখানে অন্তর্ভুক্ত। যথার্থতার বিচারে মানদণ্ড নির্ধারণ, ওই যে একটু আগে আমরা দেখলাম যে মিস্টার জয় কিন্তু মাত্র 30% লক্ষ্য তিনি অর্জন করতে পেরেছেন, মানে 70% কিন্তু তিনি পারেন নাই। এখন নিয়ন্ত্রণের মাধ্যমে তিনি যথার্থতা বিচার করবেন এবং যথার্থতা বিচার করে তিনি কিন্তু ঠিক করবেন, নতুন করে মানদণ্ড নির্ধারণ করবেন। তো এখানে উত্তর হচ্ছে সবগুলোই আমরা নিচ্ছি। তারপরে আমরা দেখি, অপারেশনাল পরিকল্পনা কোন ধরনের পরিকল্পনা? অপারেশনাল পরিকল্পনা কি? একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কার্য, স্বল্পমেয়াদী কার্যগুলো সম্পাদনের জন্য যেই পরিকল্পনা নেওয়া হয় সেগুলো হচ্ছে অপারেশনাল পরিকল্পনা। সেটি কেমন হতে পারে? যে আমার বিক্রয় সংক্রান্ত কিছু কাজ আছে, আমার পরিচালনা সংক্রান্ত কিছু কাজ আছে, এই যে কাজগুলো আছে এগুলো কিন্তু অপারেশনাল পরিকল্পনার অন্তর্ভুক্ত এবং এই অপারেশনাল পরিকল্পনা কিন্তু খুবই স্বল্পমেয়াদী হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা দেখছি যে সহজেই উত্তর যে এটা হচ্ছে কোন ধরনের পরিকল্পনা? স্বল্পমেয়াদী পরিকল্পনা। এখন ব্যবস্থাপনার মূলনীতি কয়টি? ব্যবস্থাপনার মূলনীতি হেনরি ফেওয়েল প্রদত্ত ব্যবস্থাপনার মূলনীতি হচ্ছে 14টি। ব্যবস্থাপনার মূলনীতি কয়টি? 14টি। তারপরে আমরা দেখি, ক্ষমতা কেন্দ্রীভূত থাকে কোন স্তরে? মানে ক্ষমতার চূড়ান্ত স্তরেই তো ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, তাহলে ক্ষমতার চূড়ান্ত স্তর কি? এই যে উচ্চ স্তর। ক্ষমতার চূড়ান্ত স্তর হচ্ছে উচ্চ স্তর। এই ব্যবস্থাপনার স্তরকে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়। 3 ভাগে ভাগ করা হয়। এখানে উচ্চ আছে, উচ্চ স্তর, মধ্য স্তর আর হচ্ছে নিম্ন স্তর। উচ্চ স্তরে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বডিটি আছে তারা কাজ করে সব কিছু নিয়ন্ত্রণ বা এই নিয়ন্ত্রণের সাথে কিন্তু তারা জড়িত। মধ্য স্তরে ধরো তোমরা বিভাগীয় পর্যায়ে কাজগুলো কিন্তু ভাগ করে দেওয়া হয়। নিম্ন স্তরে কিন্তু তদারকির কাজ করা হয়, মানে নিচে ফোরম্যান, সুপারভাইজার তারা কিন্তু নিম্ন স্তরে থাকে। তো আমরা দেখলাম দ্য প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট গ্রন্থটির লেখক কে? গ্রন্থটির লেখক হচ্ছে এফ.ডব্লিউ. টেলর। এফ.ডব্লিউ. টেলর কিন্তু বৈজ্ঞানিক ব্যবস্থাপনারও জনক। এফ.ডব্লিউ. টেলর কিন্তু বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, আমরা সামনে পাবো। তারপরে দেখি, কোন সংগঠনে চেইন অফ কমান্ড সরল রেখার ন্যায় উপর থেকে নিচে দিকে নেমে আসে? কোন সংগঠনে? মেট্রিক্স সংগঠনে? না, মেট্রিক্স সংগঠনে না। মেট্রিক্স সংগঠনে কিন্তু 2 ধরনের ব্যবস্থাপকের একটা সমন্বয় হয় এবং মেট্রিক্স সংগঠন কিন্তু আধুনিক সংগঠন।
মেট্রিক সংগঠন কিন্তু আধুনিক সংগঠন। কার্যভিত্তিক সংগঠনে আসলে কাজের উপর বিভাগীয় ভাগ ভাগ করে দেওয়া হয়। ধরো একটি সেলাই মেশিন কারখানায় কেউ বোতামের কাজ করছে, একটি সেলাই মেশিন, একটি পোশাক শিল্প কারখানায় কেউ বোতামের কাজ করছে, কেউ কলারের এটার কাজ করছে, কেউ সুতি কাপড়ের কাজ করছে, কাপড় কাটার কাজ করছে। তো কার্যভিত্তিক তো আলাদা। আর কমিটি তো স্বল্প মেয়াদী কার্যক্রমগুলা দেখার জন্য কিন্তু করা হয়। তো স্বল্প মেয়াদী কার্যক্রম সহ জরুরি অবস্থা বিবেচনায় কিন্তু কমিটির কাজ করা হয়। তাহলে উত্তর হচ্ছে সরল রৈখিক। সরল রৈখিক, আচ্ছা, সরল রৈখিক সংগঠনে চেইন অফ কমান্ড সরল লেখার নাই নিচের দিকে নেমে আসে। সরল রৈখিক সংগঠনে একটি বড় উদাহরণ হচ্ছে সেনাবাহিনী বা সামরিক বাহিনীর উদাহরণ। সামরিক বাহিনী কিন্তু ওই যে একজন প্রধান সেনাপ্রধান থাকেন, আচ্ছা, সেনাপ্রধান থাকেন, তিনি ডিসিশন দেন। তারপর সেনাপ্রধানের পর মানে সেনাপ্রধান বা জেনারেল থাকেন, জেনারেলের পর সেটি লেফটেন্যান্ট জেনারেল আসেন, লেফটেন্যান্ট জেনারেলের পরে মেজর জেনারেল আসেন। তো এইভাবে কিন্তু এটি নিচের দিকে নামতে থাকে এবং এই সরল রেখার মাধ্যমে কিন্তু নিচে নেমে আসে এবং এটি কিন্তু সবাইকে ফলো করতে হয়। শুধু সেনাবাহিনী না, সরকারি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলোতে যেমন মহাব্যবস্থাপক, তারপরে এই নিচের যে ক্রমধারা আছে এভাবে নিচে নামতে 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 কিন্তু ডিসিশনগুলো আসে। তো এখানে আমরা উত্তর দেখছি কি কোন সংগঠনে চেইন অফ কমান্ড সরল রেখার না উপর দিকে নিচে নেমে আসে, হচ্ছে সরল রৈখিক সংগঠনে। কর্মী সংস্থান প্রক্রিয়ার ধাপ কয়টি? কর্মী সংস্থান প্রক্রিয়ার ধাপ হচ্ছে 4টি। কয়টি? কর্মী সংস্থান প্রক্রিয়ার ধাপ হচ্ছে 4টি। নিচের কোনটি কর্মী নিয়োগের অভ্যন্তরীণ উৎস? নিচের কোনটি কর্মী নিয়োগের অভ্যন্তরীণ উৎস? আমরা যেটি উত্তর সেটি একটু পরে দাগাবো। তার আগে আমরা একটু দেখে নিই যেগুলো অভ্যন্তরীণ উৎস না, অর্থাৎ বাহ্যিক উৎস, এগুলো দেখি। আমরা ঘ থেকে দেখি। বিজ্ঞাপন। বিজ্ঞাপন তো দেওয়া হয় বাহিরের মানুষজনের উদ্দেশ্যে। বাহিরের মানুষজন আবেদন করতে পারবে, সে সেখানে অবস্থান মানে আবেদন করে সে সেখানে সেই কর্মসংস্থান প্রক্রিয়ায় সে অন্তর্ভুক্ত হতে পারবে। তো এটা তো তাহলে বাহ্যিক উৎস। তারপরে কি? শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান ধরো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, যেমন ধরো ইউনিভার্সিটিগুলোতে কিন্তু অনেক সময় চাকরির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়, এখান থেকে হায়ার করা হয়। তো এইগুলো কিন্তু বাহ্যিক উৎস, এগুলো কিন্তু প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কোনো উৎস নয়। তারপরে কি দেখি? চাকরি সন্ধানকারী, ধরো বিভিন্ন ধরনের পেপার পত্রিকা কিন্তু চাকরির বিভিন্ন ধরনের অফার ছাপা হয়, সেগুলোও না। তাহলে কি? পদোন্নতি। তাহলে কি? পদোন্নতি। কর্মী নিয়োগের অভ্যন্তরীণ উৎস মানে একটি জায়গা থেকে সে একটি পদে আছে, সেই পদ থেকে কেউ ম্যানেজার, কেউ ডেপুটি ম্যানেজার আছে, তো ওই ডেপুটি ম্যানেজার থেকে ম্যানেজার পদে তাকে পদোন্নতি দিয়ে তাকে ওই পদোন্নতির জায়গাটা পূরণ করা হয়। তো এটি হচ্ছে কি? অভ্যন্তরীণ উৎস। তারপরে দেখি নিচের কোনটি স্থায়ী পরিকল্পনার বহির্ভূত? স্থায়ী পরিকল্পনা কি? যেগুলো দীর্ঘমেয়াদে যে পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কাজ করা হয় এবং দীর্ঘমেয়াদে এগুলা ফলো করা হয়, এই স্থায়ী পরিকল্পনাকে ঘিরেই কিন্তু কাজ সম্প্রসারণ করা হয়। তো আমরা যদি শুরুতে একটু বলে নিই নীতি, এই নীতিটা কেন স্থায়ী আচ্ছা, একটু এখানে একটু কারেকশন আছে, নীতি না, কোনটি স্থায়ী পরিকল্পনার বহির্ভূত? স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত হচ্ছে নীতি। স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত হচ্ছে নীতি। স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত হচ্ছে নীতি। অন্তর্ভুক্ত হচ্ছে নীতি। আচ্ছা, নীতি আছে, তারপরে পদ্ধতি, প্রক্রিয়া, এগুলো কিন্তু সবই স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত। কেন? এই নীতি দীর্ঘমেয়াদী একটি পলিসি কিন্তু প্রণয়ন করা হয়। একটা পলিসি বা একটা নীতি, এগুলো কিন্তু খুব স্বল্প মেয়াদে বাস্তবায়নযোগ্য নয়, এগুলো দীর্ঘমেয়াদে কিন্তু এগুলো বাস্তবায়নের জন্য এই নীতি, এই পলিসিগুলো কিন্তু ফলো করা হয়। পদ্ধতি, আমি কি কাজ করব, কোন প্রক্রিয়ায়, কোন পদ্ধতিতে, কোনটার পরে কোনটা করব, কিভাবে করব। তারপরে এই যে প্রক্রিয়া, কোনটার পরে কোনটা করব, কিভাবে করব, এই কাজগুলো কিন্তু এই যে পদ্ধতি এবং প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। তাহলে এই যে নীতি এবং এই যে পদ্ধতি, প্রক্রিয়া, এগুলা কিন্তু স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত। তাহলে স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত নয় কোনটি? কর্মসূচি। কর্মসূচি কিন্তু স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, তো আমরা দেখলাম, এখন এটা হচ্ছে অ্যান্সার। দেখি পরিকল্পনা হলো, এখন প্রশ্ন করছে যে পরিকল্পনাটা কি, মানে পরিকল্পনা হলো কি? ব্যবস্থাপনার প্রথম কাজ, হ্যাঁ একদম প্রথম কাজ হচ্ছে কি? পরিকল্পনা। ব্যবস্থাপনা অন্যান্য কাজের ভিত্তি, হ্যাঁ পরিকল্পনা ছাড়া কিন্তু অন্যান্য কোনো কাজই করা যাবে না। তারপরে কি? ব্যবস্থাপনার একটি মূলনীতি, হ্যাঁ 14টি যে মূলনীতি আছে হেনরি ফিওল প্রদত্ত, সেই 14টি মূলনীতির একটি মূলনীতি হচ্ছে কি? পরিকল্পনা। তাহলে উত্তর হচ্ছে 1, 2 এবং 3। দেখি এফ.ডব্লিউ. টেইলর পেশাগত জীবনে কি ছিলেন? এটি তোমাদের জেনে রাখতে হবে। এফ.ডব্লিউ. টেইলর কিন্তু পেশাগত জীবনে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। কি ছিলেন? একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। তারপরে আমরা দেখি, আচ্ছা, মানব সম্পদ ব্যবস্থাপনার প্রথম কাজটি কি?
শোনো, কোনো কাজ যদি পরিচালনা করতে হয় তাহলে দেখতে হবে ওই কাজের কিন্তু পরিকল্পনা করতে হয়। কোনো কাজ যদি শুরু করতে হয় তাহলে ওই কাজের কিন্তু পরিকল্পনা দিয়ে আগে শুরু করতে হয়। তো মানব সম্পদ ব্যবস্থাপনার প্রথম কাজ কি? ব্যবস্থাপনাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে মানব সম্পদ। মানব সম্পদ ব্যবস্থাপনা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এবং এই যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের প্রথম কাজই হচ্ছে কি? মানব সম্পদ পরিকল্পনা। পরিকল্পনা ছাড়া এখানে যেগুলো আছে কর্মী সংগ্রহ, নির্বাচন, প্রশিক্ষণ, উন্নয়ন, এগুলো কোনো কিছুই সম্ভব নয়। দেখি ব্যবস্থাপনায় 6M বলতে কি বোঝায়? মৌলিক কার্যাবলী, মৌলিক উপাদান সমূহ, ব্যবস্থাপনার মূলনীতি, ব্যবস্থাপনা প্রক্রিয়া। ব্যবস্থাপনার মূলনীতি তো আমরা হেনরি ফেওয়েল প্রদত্ত দেখলামই 14টি। এবারে ব্যবস্থাপনার প্রক্রিয়া না, তাহলে কি? এটি হচ্ছে ব্যবস্থাপনার উপাদান সমূহ, ম্যান, মেশিন, মানি, ম্যাটেরিয়ালস, তারপরে কি এই যে মেথড, মার্কেট, এইগুলো হচ্ছে ব্যবস্থাপনার উপাদান, মৌলিক উপাদান সমূহ, ব্যবস্থাপনার মৌলিক উপাদান সমূহ। এই যে আমরা এখানে দেখছি ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মেথড, মার্কেট, এগুলো কিন্তু ব্যবস্থাপনার মৌলিক উপাদান। তারপরে যদি দেখি অধস্তনদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতাকে কি বলে? নেতৃত্ব না কর্তৃত্ব? প্রশ্ন আসবে এটা যে ক্ষমতাও না, নেতাও না। আচ্ছা, আমরা যদি প্রথমে একটু উত্তরটা দেখি, উত্তরটা নিয়ে আগে তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করছি। উত্তর হচ্ছে কর্তৃত্ব। এখন নেতৃত্ব এবং কর্তৃত্বের মধ্যে পার্থক্য কি? নেতৃত্বের মাধ্যমে কিন্তু সরাসরি যারা আমার অধীনস্থ আছে তারা কিন্তু আমি যেটা করতেছি সেটা ফলো করে তারা কাজ করে ফেলতেছে। কিন্তু কর্তৃত্ব হচ্ছে আমি আমি ওই কাজটা তাদের উপর দায়িত্ব দিব এবং তারা ওটা বাস্তবায়ন করবে। তো এখানে কি বলা হয়েছে? অধস্তন দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা। মানে এই যে কর্তৃত্ব, কিন্তু কাজটা কিন্তু করিয়ে নিতে হবে, মানে এই কাজ কিন্তু একজন ম্যানেজার সে কিন্তু করিয়ে নেয়। তো এই জন্য একে কিন্তু কর্তৃত্ব বলে, নেতা না। নেতার সাথে নেতৃত্ব সম্পর্কযুক্ত। এবং এখানে বলছে যে ক্ষমতাকে কি বলে? মানে নেতা তো আসলে একটি জায়গার নাম, একটি পদের নাম বা একটি অবস্থানের নাম, কিন্তু ক্ষমতা হচ্ছে কর্তৃত্ব। নেয়ার ক্ষমতাকে কি বলে? ক্ষমতা আসলে এই যে এই ক্ষমতা, এটি আসলে বলে না। এইখানে মূলত বলছে কর্তৃত্ব। নেতৃত্ব এবং কর্তৃত্বের মধ্যে কর্তৃত্ব হচ্ছে এখানে অ্যান্সার। এবার দেখি ব্যবস্থাপনায় সংগঠন কাঠামোর বিভিন্ন ধরন হলো। এখন ব্যবস্থাপনার সংগঠন তো বিভিন্ন ধরনের সংগঠন আছে। তারপর সরল রৈখিক সংগঠন আছে, সরল রৈখিক সংগঠন, তারপরে কার্যভিত্তিক সংগঠন আছে, তারপরে এই যে কমিটি সংগঠন আছে, তারপরে আরো কি মেট্রিক্স সংগঠন আছে। তারপর এই যে সংগঠনগুলোতে বিভিন্ন ভাগ করা হয়েছে না, তো এর মধ্যে ব্যবস্থাপনা সংগঠন কাঠামো বিভিন্ন ধরনগুলোর মধ্যে তাহলে অ্যান্সার হচ্ছে সরল রৈখিক সংগঠন এবং কমিটি সংগঠন। সামাজিক সংগঠন বলতে ব্যবস্থাপনায় কোনো কাঠামো নেই, সামাজিক সংগঠন যেগুলো তার বিদ্যমান আছে এইগুলাও বিভিন্ন ধরনের, এই যে সরল রৈখিক সংগঠন, কমিটি সংগঠন, এগুলা কিন্তু এই মেথডগুলা, এই প্রসেসগুলা কিন্তু তারা ফলো করে থাকে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 3। তো হচ্ছে খ 1 ও 3। দেখি একটি প্রতিষ্ঠানের নির্বাহী মনে করেন যোগ্য ব্যক্তিকে যদি যোগ্য স্থানে বসানো না হয় এবং উক্ত বস্তুকে যদি সঠিক স্থানে স্থাপন করা না হয় তাহলে সফলতা অর্জন করা সম্ভব হবে না। উদ্দীপকের নির্বাহী ব্যবস্থাপনার কোন নীতির ইঙ্গিত করেছেন? এখন যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসাতে গেলে, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে যদি বসানো না হয় তাহলে সঠিক বস্তুকে সঠিক স্থাপন যদি না করা হয়, দুইটা বলা হয়েছে, যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় স্থাপন এবং সঠিক বস্তুকে সঠিক জায়গায় যে স্থাপন যদি না করা হয় তাহলে সফলতা অর্জন করা হবে না। এখন উদ্দীপকের নির্বাহী ব্যবস্থাপনার কোন নীতির ইঙ্গিত করেছেন? আদেশের ঐক্য হচ্ছে একই, মানে আদেশটা সেটি ফলো করতে হবে, এটাকে আদেশের ঐক্য বলা হয়েছে। কেন্দ্রীকরণ মানে হচ্ছে মানে কোনো ডিসিশন, কোনো সিদ্ধান্ত, এগুলো কিন্তু কেন্দ্রীয় সিদ্ধান্তের আওতায় আসতে হবে বা এই কেন্দ্রীকরণের নীতি কিন্তু ফলো করতে হবে। শৃঙ্খলা, সাম্য তো সকলকে নিয়ে কাজ। তো উত্তর হচ্ছে এখানে শৃঙ্খলা। মানে শৃঙ্খলা বলতে এখানে বোঝাচ্ছে যে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে স্থাপন করা এবং যোগ্য বস্তুকেও যোগ্য স্থানে স্থাপন করার মাধ্যমে একটি সম্মিলিত প্রয়াসের মাধ্যমে কিন্তু কাজ করা। তো আমরা দেখি এরপরে এই নীতি অবলম্বন করলে কোন সুবিধা হবে? এই নীতি অবলম্বন করলে যে সুবিধা হবে তা হলো যোগ্য ব্যক্তি মূল্যায়িত হবে। হ্যাঁ, কারণ কি? আমরা তো এখানে দেখছি যে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো হচ্ছে। তারপরে কি? আদেশের ঐক্য প্রতিষ্ঠিত হবে না, আমরা এখানে দেখছি যে এখানে আসলে শৃঙ্খলা বিধান প্রতিষ্ঠিত হবে, তো আদেশের ঐক্য প্রতিষ্ঠিত হবে না। এবারে কি? উপায় উপানাদির সঠিক স্থানান্তর হবে। হ্যাঁ, কারণ ওই যে আমি তো দেখলাম যে সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপন করা হবে, তো এইটার মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে উপানাদির সঠিক স্থানান্তর হবে। তাহলে উত্তর আমরা কি দেখছি? উত্তর হচ্ছে 1 ও 3। এবার দেখি নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা? আমরা পরিকল্পনার মধ্যে দেখলাম একার্থক পরিকল্পনা আছে, স্থায়ী পরিকল্পনা আছে,
স্বল্প মেয়াদী যে পরিকল্পনা, যেগুলো একার্থক পরিকল্পনার অন্তর্ভুক্ত, তো এইগুলা আছে। তো এরপরে আসলে আমরা এখন দেখবো যে কোনটি স্থায়ী পরিকল্পনা। আমরা তো দেখলাম যে কর্মসূচি আসলে কিন্তু একার্থক পরিকল্পনার অন্তর্ভুক্ত বা স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত নয়। প্রকল্প ঠিক, প্রকল্প কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু শেষ হয়ে যায়, এটা কিন্তু দীর্ঘমেয়াদে থাকে না। তো এটার একটা সময়সীমা আছে, নির্দিষ্ট সময়সীমা কিন্তু প্রকল্পের আছে, নির্দিষ্ট সময়সীমা কিন্তু প্রকল্পের আছে। তারপরে দেখি কোনটি স্থায়ী পরিকল্পনা। তো নীতি আছে, লক্ষ্য আছে। স্থায়ী পরিকল্পনা অন্তর্ভুক্ত নীতি এবং লক্ষ্য, আমরা এখানে দুইটি অ্যান্সারই নিব, দুইটি অ্যান্সারই আমরা নিব, নীতি এবং লক্ষ্য এই দুটি অ্যান্সার আমরা নিচ্ছি। তাহলে উত্তর হচ্ছে গ ঘ দুইটাই, দুইটাই। তারপরে আমরা দেখি একটি কলেজে রমজান মাসে ব্যবহারের জন্য ক্লাস রুটিন প্রণয়ন কোন ধরনের পরিকল্পনা। রমজান মাসের জন্য ক্লাস রুটিন প্রণয়ন কোন ধরনের পরিকল্পনা। আগে দেখি, রমজান মাস তো আসলে বছরে এক মাসই হয় এবং এটা তো সারা বছর থাকে না, এক মাসের জন্য কিন্তু বিশেষ পরিকল্পনা নিতে হয়। এই বিশেষ পরিকল্পনাটাকে মূলত বলা হচ্ছে কি, বিশেষ পরিকল্পনাটাকে যেহেতু স্বল্প মেয়াদী এবং এই জন্য এটাকে কিন্তু কি বলা হচ্ছে, একার্থক পরিকল্পনা বলা হচ্ছে। এটা তো স্বল্প মেয়াদী এবং এই কাজটা শেষে কিন্তু আর এই রুটিনের কিন্তু কোনো কাজ নাই, এই জন্য এই বিশেষ পরিকল্পনা কোন ধরনের পরিকল্পনা, একার্থক পরিকল্পনার অন্তর্ভুক্ত। হেনরি ফেওল কোন দেশের অধিবাসী ছিলেন। হেনরি ফেওল ছিলেন ফ্রান্সের অধিবাসী, হেনরি ফেওল ফ্রান্সের অধিবাসী ছিলেন। 6M এর অন্তর্ভুক্ত হলো মেথড, ম্যাটেরিয়াল, মোটিভেশন নয়। আমরা দেখেছি একটু আগে যে মেথড এবং ম্যাটেরিয়াল কিন্তু এর অন্তর্ভুক্ত। যদি আমরা একটু আগে যাই, এই যে ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মেথড, মার্কেট, এইগুলো হচ্ছে 6M এর অন্তর্ভুক্ত। তো ঠিক এখানেও এটাই বোঝানো হয়েছে যে 1 ও 2 মোটিভেশন 6M এর অন্তর্ভুক্ত নয়। দেখি, আচ্ছা, উদ্দীপকটি পড়লাম আমরা। মিনা পোশাক কারখানায় 5 বছর যাবত শুধু শার্টে বোতাম লাগানোর কাজ করে। মিনা পোশাক কারখানায় 5 বছর যাবত শুধু শার্টে বোতাম লাগানোর কাজ করে, ফলে সে এখন কাজটি শতভাগ নিখুঁতভাবে করতে পারে। এখন প্রশ্ন করা হয়েছে হেনরি ফেওল প্রদত্ত ব্যবস্থাপনা নীতিমালার অন্তর্ভুক্ত কোন নীতিটির সাথে মিনার কাজটি যায়। মিনা কি কাজ করে, মিনা কি সব কাজ একাই করে নাকি মিনা শুধু বোতামের কাজটিই করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি শার্টে বোতাম লাগানোর কাজ হচ্ছে মিনা করে। তো এইখানে তাহলে আমরা দেখছি যে এখানে কি, তাহলে এখানে হচ্ছে কার্য বিভাজন হয়েছে, মানে শুধু মিনার জন্য এটি কাজ আলাদা, অন্যদের জন্য কিন্তু কাজ আলাদা। পোশাক কারখানায় তো শুধু বোতাম লাগানো হয় না, অন্যান্য কাজগুলোও করা হয়, পকেট লাগানো হয়, পরে আরো কাজগুলো হয়, কাটিং করা হয়। তো এইগুলোর সাথে তাহলে অবশ্যই কার্য বিভাজন জড়িত, যেহেতু মিনা শুধুমাত্র তিনি কিন্তু শার্টে বোতাম লাগানোর কাজ করেন। কর্মী নির্বাচনের অন্তর্ভুক্ত বিষয় হলো বিজ্ঞাপন প্রদান, আবেদনপত্র বাছাই, সাক্ষাৎকার গ্রহণ, সবগুলোই কর্মী নির্বাচনের অন্তর্ভুক্ত বিষয়। তারপরে আমরা দেখি শ্রম ঘূর্ণায়মানতা হ্রাসকরণে কোন উৎস হতে কর্মী সংগ্রহ করা হয়। শ্রম ঘূর্ণায়মানতা মানে কি, অনেক সময় ধরে কাজ করা, অনেক বাইরে বিজ্ঞাপন দেওয়া, সেগুলার আবেদনপত্র সংগ্রহ করা, আবেদনপত্র সংগ্রহ করে যাচাই বাছাই করা, তাদের ডাকা, সাক্ষাৎকার গ্রহণ, এটা অনেক বড় প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে স্কিপ করতে গেলে অভ্যন্তরীণ যে কর্মী সংগ্রহ প্রক্রিয়া আছে সেটি ফলো করতে হবে। তো আমরা দেখি প্রশিক্ষণ কেন্দ্র, বিজ্ঞাপন, আউটসোর্সিং, পদোন্নতি, সবগুলোর মধ্যে কি অভ্যন্তরীণ উৎস হচ্ছে কি পদোন্নতি, মানে শ্রম ঘূর্ণায়মানতা এখানে কিন্তু হ্রাস পায়। তারপরে দেখি ব্যবস্থাপনার নিম্ন স্তরে কে থাকেন। খুবই সহজ, এখানে তোমরাও দেখে বুঝবা। উত্তর হচ্ছে 1 ও 3 বিভাগীয় প্রধান। বিভাগীয় প্রধান কিন্তু মধ্য স্তরে থাকেন, ব্যবস্থাপনার দ্বিতীয় স্তরে থাকেন, অর্থাৎ নিম্ন স্তরে থাকেন কে, ফোরম্যান আর হচ্ছে অফিস সুপার, ফোরম্যান এবং অফিস সুপার। পরিকল্পনার অভিপ্রেত ফলকে কি বলে। পরিকল্পনার অভিপ্রেত ফলকে বলা হচ্ছে লক্ষ্য। পরিকল্পনার অভিপ্রেত ফলকে বলা হয় লক্ষ্য। তো এটি সহজে এক বাক্যে, কর্মসূচি তো কর্মসূচি আলাদা কাজ, এটি তো মানে স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত নয়। কৌশল, প্রত্যয়, এগুলা কিন্তু এই যে পরিকল্পনা অভিপ্রেত যে ফলাফল এর সাথে সম্পর্কযুক্ত নয়। তাহলে আমি পরিকল্পনা আর অভিপ্রেত ফলাফল, আমি তো লক্ষ্য আছে, আমার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, এই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কাজ করছি। তো পরিকল্পনার অভিপ্রেত ফলাফলকে কিন্তু বলা হয় লক্ষ্য। এখন আমি সাথে সাথে আর একটা প্রশ্নের যদি এখানে অ্যান্সার দিই, পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে, সেটাকে বলে হচ্ছে বাজেট। আমি মনে হয় আগে একবার তোমাদেরকে বলেছি, সংখ্যাত্মক প্রকাশকে বলে বাজেট, সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে, সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। তো দেখি কোনটি অস্থায়ী কমিটি। কমিটিকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়, হচ্ছে কমিটিকে দুই ভাগে ভাগ করা হচ্ছে
এক হচ্ছে স্থায়ী আর এক হচ্ছে কি অস্থায়ী, স্থায়ী আর অস্থায়ী। এখন দেখি কোনটি অস্থায়ী কমিটি। পরিচালনা পরিষদ একটা নির্দিষ্ট মেয়াদের জন্য হয়, মোটামুটি আমরা স্থায়ী ধরতে পারি, একের অধিক বছরের জন্য হয়। নির্বাহী পরিষদ সেটি তো আলাদা, এটি অবশ্যই দীর্ঘমেয়াদে হয়। সমন্বয় পরিষদ এটি নয়, অবশ্য হচ্ছে তদন্ত দল, সরাসরি তোমাদের বইতে আছে তদন্ত দল, কোনো কিছু তদন্তের জন্য অস্থায়ীভাবে কিন্তু এটি প্রণয়ন করা হয়, অস্থায়ী কমিটি। তাও দেখি নিয়ন্ত্রণ একটি কালান্তিক কাজ, এটি নিয়ন্ত্রণের কি, কালান্তরিক বা কালান্তিক কাজ, কালান্তিক কাজ, এটি নিয়ন্ত্রণের কি গুরুত্ব, নীতি, সুবিধা না বৈশিষ্ট্য, এটি হচ্ছে বৈশিষ্ট্য, সরাসরি উত্তর এটি হচ্ছে কি বৈশিষ্ট্য। তারপরে দেখি পদোন্নতির ভিত্তি হলো কি, জ্যেষ্ঠতা, যোগ্যতা না জ্যেষ্ঠতা ও যোগ্যতা, উত্তর হচ্ছে সবগুলা, উত্তর কি সবগুলা। উৎপাদনশীল প্রতিষ্ঠানে কোন ধরনের সংগঠন উপযোগী। আমরা উৎপাদনশীল প্রতিষ্ঠানের কথা যদি একটু চিন্তা করি, তাহলে উৎপাদনশীল প্রতিষ্ঠানে অনেক প্রক্রিয়ার কাজ আছে না, এখন এই কাজগুলো যদি করতে হয় তাহলে তো অবশ্যই মানে ধাপে ধাপে কাজগুলো করতে হবে। বিভিন্ন ধরনের কাজ আছে, আলাদা 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 কাজ আছে। ধরো পোশাক শিল্পে যে কথাটি আমরা বললাম, পোশাক শিল্পে বোতামের কাজ, শার্টের কাজ, কলারের কাজ, অনেক ধরনের কাজ আছে না, ঠিক তেমনই উৎপাদন শিল্পের যে কাজগুলো, উৎপাদনশীল প্রতিষ্ঠানের যে কাজগুলো, এগুলোর জন্য কার্যভিত্তিক সংগঠন কিন্তু সরাসরি উপযোগী, মানে কাজ অনুযায়ী কিন্তু এগুলো ভাগ করা হয়, কাজ অনুযায়ী কিন্তু ভাগ করা হয়, কাজ অনুযায়ী ভাগ করা হয়। তো আমরা দেখলাম উৎপাদনশীল প্রতিষ্ঠানে কোন ধরনের সংগঠন উপযোগী, কার্যভিত্তিক সংগঠন উপযোগী। সরলরৈখিক সংগঠন তো এই যে সামরিক বাহিনী, সরকারি যে সংগঠনগুলো আছে, সরকারি সংগঠন, এইগুলোর সাথে জড়িত কমিটি, এগুলো তো স্বল্প স্থায়ী এবং অস্থায়ী দুই প্রকার প্রক্রিয়ায় কমিটি কিন্তু তার কাজ করে। সরলরৈখিক এবং পদস্থ কর্মী, এটিও তো আলাদা প্রক্রিয়া। আমরা দেখছি গতি নিরীক্ষার প্রবক্তা কে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক FW টেইলর হচ্ছে গতি নিরীক্ষার প্রবক্তা। সর্ট, সর্টের পূর্ণ রূপ কি, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি আর থ্রেটস। তো আমরা যেখানে সরাসরি দেখছি স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এন্ড থ্রেটস, উত্তর হচ্ছে ক, উত্তর কি, উত্তর হচ্ছে ক। তারপরে আমরা দেখি কোনটি কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস, কোনটি কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস, প্রাক্তন কর্মী না, সে তো প্রাক্তন হয়ে গেছে, মানে আমার কোম্পানির বাইরে চলে গেছে। বিশ্বস্ত সূত্র না, বিশ্বস্ত সূত্র যতই বিশ্বস্ত সূত্র হোক সে তো আমার কোম্পানির অন্তর্ভুক্ত বা ভিতরের অভ্যন্তরীণ লোক নয়, তাহলে বিশ্বস্ত সূত্র নয়। মেধা শিকার না, ট্যালেন্ট হান্টিং এটা তো বাইরে বহিরে বাইরে করে আর কি, তো এটা তো বাহ্যিক উৎসের মধ্যে পড়ে। তাহলে কি শ্রমিক সংঘের সুপারিশ, শ্রমিক সংঘের সুপারিশ কিন্তু সরাসরি অভ্যন্তরীণ উৎসের অন্তর্ভুক্ত। তারপর দেখি MGI এন্টারপ্রাইজ সাপ্তাহিক উৎপাদনের লক্ষ্যমাত্রা 10,000 একক, কিন্তু সপ্তাহ শেষে প্রকৃত উৎপাদনের পরিমাণ হলো 8,500 একক, তাহলে প্রতিষ্ঠানটির ফরমায়েশ অনুযায়ী সময় মতো পণ্য সরবরাহ করতে ব্যর্থ হয়। আমরা যদি আরেকটা দেখি, প্রতিষ্ঠানটি পণ্য ফরমায়েশ অনুযায়ী পণ্য সরবরাহ করতে কিন্তু ব্যর্থ হয়, কেন, কারণ তার লক্ষ্যমাত্রা 10,000 একক, সে পেয়েছে হচ্ছে 8,500 একক। তাহলে আমরা যদি এখন দেখি প্রশ্নে কি বলছে, প্রতিষ্ঠানটির বিচ্যুতির পরিমাণ কত, বিচ্যুতি কত, লক্ষ্যমাত্রা হচ্ছে 10,000 একক এবং সে পেয়েছে কত, লক্ষ্যমাত্রা অনুযায়ী কাঙ্ক্ষিত ফল তো পাই নাই, তাহলে সে সপ্তাহ শেষে প্রকৃত লক্ষ্যমাত্রা হচ্ছে 8,500 একক, তো তার হচ্ছে 1500 একক হচ্ছে বিচ্যুতি, বিচ্যুতি, উত্তর কি 1500 একক বিচ্যুতির পরিমাণ। মানে লক্ষ্যমাত্রার সাথে কার্যফলের যে পার্থক্য, লক্ষ্যমাত্রা যেটা আছে, আচ্ছা আমরা একটু যদি সূত্রটা লিখে দিই, লক্ষ্যমাত্রা মাইনাস হচ্ছে কার্যফল, মানে যেটা আমি পাইছি কার্যফল, এর পার্থক্যটাই হচ্ছে কি, এর পার্থক্যটাই হচ্ছে বিচ্যুতি, বিচ্যুতি। তো দেখি উপরে বর্ণিত প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় হলো সঠিক লক্ষ্যমাত্রা নির্ধারণ, কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা, তদারকি ব্যবস্থা জোরদারকরণ। আমরা দেখলাম যে লক্ষ্যমাত্রা অনুযায়ী যেহেতু কাজ হয় না, এগুলো এজন্য আমরা সবগুলোই এখানে নিতে পারি, সঠিক লক্ষ্যমাত্রা নির্ধারণ সহ আমরা সবগুলো এখানে নিতে পারি। এবার দেখি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা আমি আগেই বললাম যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে FW টেলর, FW টেলর। তারপরে দেখি ব্যবস্থাপনা সার্বজনীন কে বলেছেন, সক্রেটিস বলেছেন, ব্যবস্থাপনা সার্বজনীন বলেছেন সক্রেটিস। ব্যবস্থাপনার স্তর কয়টি দেখিয়েছিলাম, ব্যবস্থাপনার স্তর 1, 2, 3টি, উচ্চ, মধ্য এবং নিম্ন স্তর 3টি। তো তারপরে দেখি কোন ধরনের সংগঠনে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখা যায়,
কোন ধরনের সংগঠনে? সরল রৈখিক সংগঠনে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখা যায়। তারপরে দেখি স্বল্পমেয়াদী পরিকল্পনা সর্বোচ্চ মেয়াদ কয় বছর? 1 বছর। স্বল্পমেয়াদী পরিকল্পনা সর্বোচ্চ মেয়াদ কত বছর? 1 বছর। দেখি এক মেট্রিক্স সংগঠন। মেট্রিক্স সংগঠন কি? প্রশ্ন করেছে সামরিক সংগঠনে ব্যবহৃত হয় না। সামরিক সংগঠনে ব্যবহৃত হয় কি? সরল রৈখিক সংগঠন। সরল রৈখিক সংগঠন। সরল রৈখিক সংগঠন। তারপরে কি কাঠামো দুই ধরনের কর্তৃপক্ষে একসঙ্গে কাজ করে। মেট্রিক সংগঠন কাঠামো, হ্যাঁ ঠিক আছে। ব্যবস্থাপনার সংগঠনে আধুনিক রূপ, উত্তর হচ্ছে 2 এবং 3। উত্তর কি? 2 এবং 3। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি কর্মী নির্বাচন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কি? সাক্ষাৎকার গ্রহণ। তুমি একটা সাক্ষাৎকার গ্রহণ কর্মী নিয়েই যদি শুরুতে সাক্ষাৎকার গ্রহণ করো, এটা আসলে বৈজ্ঞানিক রূপ হয় না। প্রাথমিক নির্বাচন, তারপরে হচ্ছে ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান, আবেদনপত্র সংগ্রহ ও বাছাই। প্রথমে তো প্রাথমিক, আচ্ছা আমরা যদি দেখি কর্মী নির্বাচন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কোনটি? সাক্ষাৎকার গ্রহণ? না। তো প্রাথমিক নির্বাচন না। প্রাথমিক নির্বাচন নয় কেন? কারণ আগে তোমার আবেদনপত্র নিতে হবে। আবেদনপত্র না নিয়ে তো আমি প্রাথমিকভাবে নির্বাচন করতে পারবো না। তো না। ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান না, এগুলো সব পরে। প্রথম উত্তর কি? আবেদনপত্র গ্রহণ এবং বাছাই। আবেদনপত্র গ্রহণ এবং বাছাই। দেখি দৃষ্টিভঙ্গি বিচারে নেতৃত্বের ধরন কোনটি? দৃষ্টিভঙ্গি বিচারে নেতৃত্বের ধরন যদি ধরি, এটা হচ্ছে 2 প্রকার। দৃষ্টিভঙ্গি বিচারে নেতৃত্বের ধরন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কর্মকেন্দ্রিক আর একটা হচ্ছে কি? কর্মী কেন্দ্রিক। এক হচ্ছে কর্মকেন্দ্রিক, 2 হচ্ছে কর্মী কেন্দ্রিক। উত্তর আমরা নিলাম কি? কর্মকেন্দ্রিক। উত্তর হচ্ছে কর্মকেন্দ্রিক। দেখি নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য কোনটি? নিয়ন্ত্রণ কিন্তু চলতেই থাকে। নিয়ন্ত্রণ তার কার্যক্রম কিন্তু চলতেই থাকে। নিয়ন্ত্রণের পরে পরিকল্পনা করে ঘুরতে ঘুরতে আবার সে নিয়ন্ত্রণে আসে। এবং নিয়ন্ত্রণ হচ্ছে অবিরাম প্রক্রিয়া। নিয়ন্ত্রণ কি? নিয়ন্ত্রণ হচ্ছে অবিরাম প্রক্রিয়া। তাহলে দেখি, আচ্ছা মিস্টার জিকোর পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা 500 একক হলেও সময় শেষে সে 425 একক উৎপাদন করেছে। এখন তাহলে প্রশ্ন করা হয়েছে মিস্টার জিকোকে লক্ষ্যে পৌঁছাতে হলে কার্যফল পরিমাপ করতে হবে না। কার্যফল তো এই যে পেয়েছি আমি, তাহলে কার্যফল পরিমাপ করতে হবে না। যেহেতু এখানে অপশন দেখেই বোঝা যাচ্ছে, তাহলে না দেখে বলা যায় 2 আর 3। তারপরেও তোমরা না দেখে উত্তর করবা না, তোমরা দেখে পড়বা। বিচ্যুতির কারণ নির্ণয়ে মূল্যায়ন করতে হবে, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে উত্তর হচ্ছে 2 এবং 3। তারপরে দেখি বিচ্যুতির পরিমাণ কত? 500 একক মাইনাস 425 একক। তাহলে 500 একক থেকে 425 একক বাদ দিলে হচ্ছে 75 একক। তো উত্তর হচ্ছে কত? 75 একক। তারপরে দেখি প্রতিষ্ঠানের কোন উপাদানটি অন্য উপাদানের চালিকা শক্তি হিসাবে কাজ করে? নিচ থেকে আসি। প্রথা, কাস্টম? না। প্রথা থাকতে পারে, বাট এই প্রথা সবকিছুকে সবসময় প্রভাব ফেলে না প্রথার উপর। প্রথা, অর্থ, টাকা থাকতে পারে, কিন্তু ওই যে মানুষ না থাকলে আসলে কোনো কিছুই সম্ভব নয়। তো এই মানুষটা প্রচলিত পদ্ধতিতে যেটি আছে, সেটা মানুষ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো আর যন্ত্রপাতি তো চালাবে কে? মানুষ চালাবে। তো এটা উত্তর হচ্ছে মানুষ। দেখি প্রশিক্ষণ ও উন্নয়ন ব্যবস্থাপনা কোন কাজের সাথে সম্পর্কযুক্ত? পরিকল্পনা না, এটি প্রথম ধাপ। নেতৃত্ব, এটি পরের বিষয়। নিয়ন্ত্রণ তো শেষ বিষয়। উত্তর কি? কর্মী সংস্থান। কর্মী সংস্থানের প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত যে প্রশিক্ষণ এবং উন্নয়ন, এখানে কর্মীকে দক্ষ করে তোলা হয়। কর্মীকে তার কাজের মাধ্যমে তাকে দক্ষ করে তুলে ওই কাজটা ভালোভাবে আদায় করে নেওয়া হয় এবং ভবিষ্যতের জন্য তৈরি করা হয়। এজন্য কর্মী সংস্থান হচ্ছে প্রশিক্ষণ এবং উন্নয়ন ব্যবস্থাপনা কর্মী সংস্থানের সম্পর্ক যুক্ত। কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য উত্তম উপায় নিচের কোনটি? ওই যে আমরা আগে দেখলাম এই যে প্রশিক্ষণ, এখানেও সেম প্রশিক্ষণ। তারপরে দেখি একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক জনাব মোহাইমেন তার প্রতিষ্ঠান 3600 মেট্রিক টন বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা স্থির করে দেন। ঠিক আছে, বার্ষিক লক্ষ্যমাত্রা আমরা পেলাম কত? 3600 মেট্রিক টন। 9 মাস পর দেখা গেল তার 22,000, আচ্ছা এখানে হচ্ছে 36,000 মেট্রিক টন, আর কয়েক মাস পরে দেখা গেল 22,000 মেট্রিক টন পণ্য উৎপাদিত হয়েছে। মানে আমরা কার্যফল দেখলাম কত? যে 22,000 মেট্রিক টন উৎপাদন হয়েছে এবং লক্ষ্যমাত্রা হচ্ছে 36,000 মেট্রিক টন। ব্যাপারটা নিয়ে উৎপাদন ব্যবস্থাপক ব্যাপক উদ্বিগ্ন। ব্যাপারটা নিয়ে উৎপাদন ব্যবস্থাপক কিন্তু ব্যাপক উদ্বিগ্ন।
দেখি উদ্দীপকের নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কোন ধাপ পর্যন্ত হয়েছে, কোন ধাপ, কার্যফল পরিমাপ পর্যন্ত হয়েছে, কার্যফল পরিমাপ এইটা, এই যে 22,000 মেট্রিক টন যে একক আছে এটা। তো এখন তাহলে আদর্শ মান কি, আদর্শ মান তো এই যে আমরা লক্ষ্যমাত্রা যে 36,000 মেট্রিক টন পেলাম এটা আমরা দেখলাম। তারপরে আদর্শ মান, বিচ্যুতি নিরূপণ এখন আমাদেরকে করতে হবে, মানে এই কাজটা হয়নি, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ হচ্ছে বিচ্যুতি নিরূপণের পর। তাহলে এখন আমরা দেখি উদ্দীপকে বর্ণিত 9 মাস পর আদর্শ মান কত মেট্রিক টন হওয়া উচিত ছিল। খুবই সহজ একটা ম্যাথ, এটা আমি তোমাদেরকে দেখাই। 1 বছরে কত, 12 মাসে কত, 36,000 মেট্রিক টন, তার মানে কত, 12 মাসে 36,000 মেট্রিক টন। তাহলে হচ্ছে 1 মাসে কত, 1 মাসে হচ্ছে 3,000 মেট্রিক টন। 1 মাসে কিন্তু মাত্র 3,000 মেট্রিক টন কিন্তু উৎপাদন করার কথা, 3,000 মেট্রিক টন 1 মাসে। তাহলে সে কয় মাস পর এসে দেখলো যে তার 22,000 মেট্রিক টন উৎপাদন হয়েছে 9 মাস পর। তাহলে এখানে আমি 9 মাস পরে দেখি, 9 মাস পর আদর্শ মান কত মেট্রিক টন হওয়া উচিত ছিল, 3,000 গুণ 9, 27,000 মেট্রিক টন হওয়া উচিত ছিল। তাহলে সে পেয়েছে কত, 22,000 মেট্রিক টন, উৎপাদন হওয়া কত উচিত, কত ছিল, 27,000 মেট্রিক টন। এই যে আমরা দেখলাম 27,000 মেট্রিক টন। এখন যদি প্রশ্ন করে যে 9 মাস পর আসলে তার বিচ্যুতির পরিমাণ কত, তাহলে ওই যে 27,000 থেকে 22,000 বাদ দিলে হচ্ছে বিচ্যুতি, 22,000 বাদ দিলে হচ্ছে 5,000 হচ্ছে বিচ্যুতি। বিচ্যুতি হচ্ছে কত, 9 মাস পর, 9 মাস পর, 9 মাস পরে বিচ্যুতি, তাহলে 5,000 একক হওয়ার কথা ছিল, কিন্তু অ্যান্সারে চেয়েছে হচ্ছে 27,000 মেট্রিক টন। কি 9 মাস পর তার আসলে আদর্শ মান কত মেট্রিক টন হওয়া উচিত ছিল, মানে কত লক্ষ্যমাত্রা অর্জন করা উচিত ছিল। তারপরে দেখি বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় কোন বিপ্লবের ইঙ্গিত দেওয়া হয়েছে, সামাজিক, অর্থনৈতিক, শিল্প, মানসিক। মানসিক কেন, কারণ এখানে কর্মী, তার কাজ, এইগুলা নিয়ে কিন্তু ব্যাপক বিস্তর গবেষণা হয়েছে, গবেষণার ফলাফল জানানো হয়েছে। এই জন্যই মানসিক বিপ্লবের কথা কিন্তু এখানে বলা হয়েছিল, এবং কিভাবে পরবর্তীতে কর্মীরা তাদের কাজ করবে, কি করলে তারা সন্তুষ্টি অর্জন করবে এবং তার কার্যক্ষমতা ভবিষ্যতে আরো বাড়বে, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। এবার দেখি শ্রমিক ব্যবস্থাপনার জনক কে, হেনরি ফেওল, সক্রেটিস, ডব্লিউ টেলর, রবার্ট ওয়েন। শ্রমিক ব্যবস্থাপনার জনক হচ্ছে রবার্ট ওয়েন, শ্রমিক ব্যবস্থাপনার জনক রবার্ট ওয়েন। তত্ত্বাবধান পর্যায়ের ব্যবস্থাপক হলেন, মানে তত্ত্বাবধান হচ্ছে সর্বশেষ স্তর, তত্ত্বাবধান হচ্ছে সর্বশেষ স্তর। তত্ত্বাবধান পর্যায়ের ম্যানেজার হচ্ছে ফোরম্যান, তত্ত্বাবধান পর্যায়ের ব্যবস্থাপক বা ম্যানেজার হচ্ছেন কে, ফোরম্যান। তারপর দেখি মেহেরিন তার প্রতিষ্ঠানে সব সিদ্ধান্ত নিজে গ্রহণ করেন ও প্রয়োজন হলে সকলের সাথে আলাপ আলোচনা করেন, কারোর প্রতি রাগান্বিত হলেও ভুল শুধরে দিতে সবাইকে সমান তালে এগিয়ে নিতে সচেষ্ট থাকেন। মেহেরিনের নেতৃত্ব কোন ধরনের, মেহেরিনের নেতৃত্ব হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব, তিনি সিদ্ধান্ত নেন কিন্তু সবার পরামর্শে কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়ে থাকেন। এই জন্যই যেহেতু সবার পরামর্শে তিনি নেন, এটি হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি সিদ্ধান্ত নিয়ে থাকেন। তো দেখি মেহেরিনের নেতৃত্ব সন্তুষ্ট হওয়ার কারণ হলো অধস্তনদের উন্নয়নে তিনি সচেষ্ট, হ্যাঁ তিনি পরামর্শ করেন এবং তাদের সাথে কিন্তু আলাপ আলোচনা করে তিনি তাদের উন্নয়নে সচেষ্ট, বোঝা যাচ্ছে তার নেতৃত্বদানের যোগ্যতা রয়েছে, এজন্যই সে চালাতে পারছে এটা। তিনি কর্মীদের ভুল ধরেন না, না কর্মীদের ভুল তো ধরতে, কর্মীরা যদি ভুল করে প্রতিষ্ঠান এগিয়ে নিতে গেলে কর্মীদের ভুল ধরতেই হবে। একজন সফল ব্যবস্থাপক তিনি কর্মীদের ভুল ধরবেন না, এটা হতে পারে না। তাহলে উত্তর আমরা কি দেখছি, অধস্তনদের উন্নয়নের প্রতি তিনি সচেষ্ট, তার নেতৃত্বদানের যোগ্যতা রয়েছে। উত্তর কি 1 ও 2। পারস্পরিক নির্ভরশীল ধারাবাহিক কাজের সমষ্টিকে কি বলে, পারস্পরিক নির্ভরশীল ধারাবাহিক কাজের সমষ্টিকে বলা হয় হচ্ছে প্রক্রিয়া। কি বলা হয়, প্রক্রিয়া। নীতি, পদ্ধতি, কৌশল নয়, কি প্রক্রিয়া, মানে একটার পর একটা, মানে একটার সাথে আমি যে একটা কাজ করলাম, এই কাজটার সাথে তারপরে আমি এই কাজটা করব, তারপরে আমি এই কাজটা করব, তারপরে আমি এই কাজটা করব। এখন আমি যদি এই কাজটা না করি, আমি যদি মাঝখানের এই কাজটা না করি, তাহলে কিন্তু আমি এই পর্যায়ে আসতে পারবো না। তো এখানে কিন্তু প্রক্রিয়া, ধারাবাহিক কাজের সমষ্টিকে বলা হয় হচ্ছে প্রক্রিয়া। তারপরে দেখি 2 ধরনের ব্যবস্থাপক নিয়ে গঠিত কি, এই যে ম্যাট্রিক্স সংগঠন, 2 ধরনের ব্যবস্থাপক নিয়ে কিন্তু ম্যাট্রিক্স সংগঠন গঠিত, আমরা একটু আগেই দেখলাম। তারপরে আমরা যদি দেখি নিচের কোনটি আধুনিক সংগঠন কাঠামো, ম্যাট্রিক্স হচ্ছে আধুনিক সংগঠন কাঠামো। 2 ধরনের ব্যবস্থাপকদের নিয়ে তারা কিন্তু কাজ করেন। স্প্রিড দি ক্রপস, স্প্রিড দি ক্রপস শব্দটি কোন ভাষার, স্প্রিড দি ক্রপস হচ্ছে ফরাসি ভাষার শব্দ, ফ্রান্সের ফরাসি ভাষার শব্দ। তারপরে দেখি নিয়ন্ত্রণ কার্যকর করা সম্ভব হয় না, কি কি কারণে, আদর্শ মান না থাকলে। অবশ্যই আমার যদি গোল না থাকে, লক্ষ্যমাত্রা না থাকে, তাহলে আমি কিভাবে আমার কার্যক্রম চালাবো, নিয়ন্ত্রণ কার্যকর করবো কিভাবে।
হতে পারে, এটা অবশ্যই হবে। বিচ্যুতি নির্ণয় ছাড়া মানে আমার কতটুকু ভুল হয়েছে এটি যদি আমি না জানি, মানে কতটুকু পার্থক্য আছে লক্ষ্যমাত্রা পৌঁছাতে এটি যদি না জানি তাহলে তো হবে না। সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ ছাড়া, সবগুলাই এখানে প্রয়োজন, কোনো একটাও বাদ দিলে নিয়ন্ত্রণ কার্যকরভাবে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে না, নিয়ন্ত্রণ কার্যকর করা সম্ভব হবে না। পদ্ধতি কোন ধরনের পরিকল্পনা? পদ্ধতি কিন্তু স্থায়ী পরিকল্পনা। পদ্ধতি কেন স্থায়ী পরিকল্পনা? মানে এটি কিন্তু দীর্ঘমেয়াদে পরিচালনা করা হয়। এই পদ্ধতিগুলো নীতি, পদ্ধতি, লক্ষ্য, তারপরে প্রক্রিয়া, এগুলো কিন্তু স্থায়ী পরিকল্পনা অন্তর্ভুক্ত। ব্যবস্থাপনা কার্যচক্রে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কোনটি? নিয়ন্ত্রণের পরবর্তী কাজ হচ্ছে পরিকল্পনা। নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কি? পরিকল্পনা। আধুনিক ব্যবস্থাপনার জনক প্রদত্ত ব্যবস্থাপনা নীতিমালা অন্তর্ভুক্ত হলো আদেশের ঐক্য নীতি, কর্মবিভাজন নীতি, নমনীয়তা নীতি। 14টি যে নীতি আছে তার মধ্যে কিন্তু এই যে আদেশের ঐক্য নীতি এবং কর্মবিভাজন নীতি আছে সরাসরি। তো উত্তর 1 ও 2। আচ্ছা, আধুনিক ব্যবস্থাপনার জনক প্রদত্ত ব্যবস্থাপনা নীতিমালা যে 14টি নীতিমালার মধ্যে সরাসরি অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে আদেশের ঐক্য নীতি এবং কর্মবিভাজন নীতি। নমনীয়তা নীতি একটি বিষয়, একটি ব্যবস্থাপনা নীতিমালা অন্তর্ভুক্ত, কিন্তু সরাসরি আধুনিক ব্যবস্থাপনার জনক প্রদত্ত ব্যবস্থাপনা নীতিমালা অন্তর্ভুক্ত নয়। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে, আমরা আগেই দেখলাম। তারপরে কি সংগঠন প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি? সংগঠন প্রক্রিয়া মানে সংগঠন প্রক্রিয়ার প্রথম কাজ আসলে কোনটি দেখি। কার্য বিভাজন, দায়িত্ব কর্তব্য নির্দিষ্টকরণ, পারস্পরিক সম্পর্ক নির্ধারণ, দায়িত্ব কর্তৃত্ব অর্পণ। তো আমরা শুরুতে যদি দেখি কার্য বিভাজন মানে কাজ ভাগ করে দেওয়া, দায়িত্ব কর্তব্য নির্দিষ্টকরণ মানে কাজ ভাগ করে দিয়ে তাদের মধ্যে কি দায়িত্ব কি কর্তব্য আছে সেটা নির্দিষ্ট করা, পারস্পরিক সম্পর্ক নির্ধারণ, তারপরে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা, দায়িত্ব কর্তৃত্ব অর্পণ মানে কার্য বিভাজনের পর দায়িত্ব কর্তৃত্ব অর্পণ, তারপরে নির্দিষ্টকরণের পরে অর্পণ, তারপরে হচ্ছে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ বা এইভাবে কানেক্টেড। তো প্রথম কাজ হচ্ছে কি? কার্য বিভাজন। কার্য বিভাজন না করলে কোনো কাজই করা সম্ভব নয়। কার্য বিভাজন না করলে কোনো কাজই করা সম্ভব নয়। এই মানব সম্পদ ব্যবস্থাপনার জনক কে? এলটন মেও। মানব সম্পদ ব্যবস্থাপনার জনক হচ্ছেন জনাব এলটন মেও, মিস্টার এলটন মেও। দেখি কোনটি কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি? কর্মশালা, সেমিনার, নাট্যাভিনয়? না না না, উত্তর হচ্ছে পদাবর্তন। পদাবর্তন কি? ধরো এক ডেস্কে কাজ করছে একটা প্রতিষ্ঠানে, তাকে অন্য ডেস্কে পাঠানো হলো, অন্য ডেস্কে যে সে কাজ শিখলো, মানে একই অফিসের মধ্যে কয়েকটা ডেস্ক ভাগ করে সেখানে তার পদের আবর্তন ঘটিয়ে কাজগুলো শেখা। তো এটাই হচ্ছে কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি। কর্মী সংগ্রহের উৎস কয়টি? উৎস 2টি, অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎস। কার্য সম্পাদনের সুনির্দিষ্ট পদক্ষেপকে কি বলে? কার্য সম্পাদনের সুনির্দিষ্ট পদক্ষেপকে বলে হচ্ছে পদ্ধতি। কার্য সম্পাদনের সুনির্দিষ্ট পদক্ষেপকে বলা হয় পদ্ধতি। তারপর দেখি কোন ধরনের সংগঠন কাঠামোতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়? কোন ধরনের সংগঠন কাঠামোতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়? উত্তর হচ্ছে কমিটি। উত্তর কি? কমিটি সংগঠন কাঠামোতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, এবং যে তদন্ত কমিটি বা স্বল্প সময়ে যে কমিটিগুলো করা হয় এখানে, বা কমিটি পুরো প্রক্রিয়াটাই হচ্ছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু গঠন করা হয়। দেখি লাগামহীন নেতৃত্বের বৈশিষ্ট্য। নেতৃত্বের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে না, গণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, পিতৃতান্ত্রিক, লাগামহীন। তো এই যে লাগামহীন বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত কি কি বিষয় আছে যদি আমরা দেখি, বৈশিষ্ট্যের মধ্যে কর্মী স্বাধীনতা থাকে, নেতা কর্মবিমুখ থাকে অবশ্যই, কিন্তু শৃঙ্খলা এখানে থাকে না। শৃঙ্খলা থাকে না যেহেতু এখানে কর্মী স্বাধীনতা বেশি এবং নেতা যেহেতু কর্মবিমুখ, তার নিয়ন্ত্রণই কার্যকর নয়, এজন্য শৃঙ্খলাও এখানে থাকবে না। কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস কি? পদোন্নতি নিয়ে আমরা 2-3টি এমসিকিউ কিন্তু দেখেছি। সো পদোন্নতি তো নাই, এটা তোমরা দেখলা। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কথা বলেছি, বিজ্ঞপ্তি নিয়ে কথা বলেছি, বিজ্ঞপ্তি। তো এই উত্তর হচ্ছে 2 এবং 3। শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বিজ্ঞাপন দেওয়া হয়, তারপরে বিজ্ঞপ্তি আকারে কিন্তু পাবলিকলি কর্মী সংগ্রহের জন্য কিন্তু বিজ্ঞাপন দেওয়া হয় বিজ্ঞপ্তির মাধ্যমে। তো আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য কি? আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য কি? আদর্শ সংগঠন লক্ষ্যের উদ্দেশ্যে পরিচালিত হবে, আদর্শ সংগঠন সহজবোধ্য হবে, নমনীয় হবে। নমনীয় কেন হবে? কারণ প্রতিষ্ঠানে বিভিন্ন সময় ঘাত প্রতিঘাত আসবে, তো এইগুলো মেনে চলার জন্য, এগুলো নিয়ন্ত্রণ করে, এগুলা ওভারকাম করে সামনে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু নমনীয়তা থাকা লাগবে। সহজবোধ্য প্রতিষ্ঠানের বিষয়গুলা, অভ্যন্তরীণ বিষয়, বাহ্যিক বিষয়গুলো খুব সহজে বোঝা যায়, এগুলো এর জন্য এটা তো অবশ্যই বৈশিষ্ট্য থাকতে হবে। প্রতিষ্ঠান অবশ্যই লক্ষ্যের, সংগঠন অবশ্যই লক্ষ্যের দিকে পরিচালিত হবে। তাহলে উত্তর হচ্ছে 1, 2 এবং 3। এবার দেখি কোন কাজটি কর্মীদের স্পৃহা বাড়ায়?
স্পৃহা বাড়ায় হচ্ছে প্রেষণা। প্রেষণা হচ্ছে প্রেষণাকে যদি আমরা সংক্ষেপে বুঝি তাহলে সেটাকে আমরা মোটিভেশন বলতে পারি। মোটিভেশন কি তোমরা তো বুঝোই সবাই। তো নিয়ন্ত্রণ নেতৃত্ব সমন্বয় সবগুলাই ব্যবস্থাপনা প্রক্রিয়ার ধাপ, কিন্তু প্রেষণার মাধ্যমে সরাসরি কর্মীরা কাজের প্রতি উৎসাহ পায়। কর্মী সংগ্রহ প্রক্রিয়ার শেষ কাজ কি? উৎস নির্ধারণ না, এটা শেষ কাজ নয়। বিজ্ঞপ্তির প্রদান নয়। বিভাগীয় রিকুইজিশন সরবরাহ না। তো কি? কর্মী নিয়োগ। একবারে শেষ কাজ হচ্ছে কি? কর্মী নিয়োগ। ব্যবস্থাপনার মূল কাজ নয় কোনটি? ব্যবস্থাপনার মূল কাজ নয় কোনটি, মানে প্রধান যে কাজগুলো আছে সেগুলোর বাইরে কোনটি? সমন্বয় সাধন ব্যবস্থাপনা একটি মূল কাজ, পরিকল্পনা মূল কাজ, নিয়ন্ত্রণ মূল কাজ, যোগাযোগ হচ্ছে মূল কাজের বাইরে, তবে ব্যবস্থাপনা কাজের অন্তর্ভুক্ত, কিন্তু মূল কাজের বাইরে কিন্তু এটি যোগাযোগ। তারপরে যদি আমরা দেখি জোড়াময় শিকল নীতি কোন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত? জোড়াময় শিকল নীতি কি নিয়মানুবর্তিতা, কর্তৃত্ব প্রবাহ, ভারসাম্য রক্ষা, না কর্তৃত্ব অর্পণ? সরাসরি এটি কর্তৃত্ব প্রবাহের সাথে সম্পর্কযুক্ত। কর্তৃত্ব প্রবাহ জোড়াময় শিকল নীতি কর্তৃত্ব প্রবাহের মধ্যে পড়ে। তারপরে যদি আমরা দেখি একার্থক পরিকল্পনার অন্তর্ভুক্ত হলো কি? একার্থক পরিকল্পনা অন্তর্ভুক্ত, আমরা তো নীতি নিয়ে বেশ কিছু সময় আমরা আলোচনা করলাম, পলিসি বা নীতি নিয়ে। তো নীতি কিন্তু একার্থক পরিকল্পনা অন্তর্ভুক্ত নয়। তাহলে কি? কর্মসূচি এবং প্রকল্প, এটি কিন্তু আমরা আগেই বেশ কয়েক জায়গায় দেখেছি। নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য কি? অপচয় হ্রাস করা। এখানে একটা বিষয় কি, মূল উদ্দেশ্য বলছে, হ্যাঁ, শুধু উদ্দেশ্য বলে না, এখানে মূল উদ্দেশ্য একটি থাকবে এই প্রশ্নগুলোতে, এবং অন্যান্য উদ্দেশ্যগুলো থাকবে। জন্য মূল উদ্দেশ্যটাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। তো নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য কি যদি আমরা দেখি, অপচয় হ্রাস করা মূল উদ্দেশ্য নয়। তারপরে দেখি জবাবদিহিতা নিশ্চিত করা, গুণগত মান নিশ্চিত করা, কার্য পরিমাপ করা। মূল উদ্দেশ্য হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করা। জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে কিন্তু আমরা পরবর্তী ধাপ পরিকল্পনায় চলে যাই। জরুরি অবস্থা মোকাবেলার জন্য কোনটি উপযোগী সংগঠন? জরুরি অবস্থা মোকাবেলার জন্য কোনটি উপযোগী সংগঠন? জরুরি অবস্থা মোকাবেলার জন্য কমিটি সংগঠন হচ্ছে সবচেয়ে উপযোগী সংগঠন। তো বিভিন্ন ধরনের তদন্ত কমিটি ধরো, তারপরেও ধরো এই যে বন্যা হলো, তারপরে বিভিন্ন জায়গায় যে দুর্যোগগুলো হয়, সেখানে কিন্তু কমিটি আকারে কিন্তু একটা শুরু থেকে কিন্তু কমিটি করে দেওয়া হয়, এবং কমিটিগুলো কিন্তু মনিটরিং এর দায়িত্ব থাকেন। তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপরাধ সংগঠিত হলে সেখানে কিন্তু তদন্ত কমিটি করা হয়। তো এইগুলা কিন্তু দ্রুত কাজ করতে পারে, এবং জরুরি অবস্থা মোকাবেলার জন্য যেহেতু দ্রুত সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন, এজন্য কিন্তু এই কমিটি সংগঠন কিন্তু এখানে জরুরি। দেখি কোনটি স্থায়ী পরিকল্পনা নয়? কোনটি স্থায়ী পরিকল্পনা নয়? নীতি, প্রক্রিয়া, পদ্ধতি সবই স্থায়ী পরিকল্পনা। প্রকল্প হচ্ছে স্থায়ী পরিকল্পনা নয়। প্রকল্প স্থায়ী পরিকল্পনা অন্তর্ভুক্ত নয়। নিচের কোনটি সরলরৈখিক সংগঠনের অসুবিধা? সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, ব্যয় বৃদ্ধি, কর্মকর্তাদের মধ্যে মনস্তান্ত্রিক দ্বন্দ্ব, স্বৈরতন্ত্রের পথে ঝোঁক। যেহেতু এখানে একজন ব্যক্তি কিন্তু সিদ্ধান্ত নেওয়ার মানে তিনি নেন, এই যে এক সরলরৈখিক সংগঠনে যেহেতু ধরো সরকারি প্রতিষ্ঠান বা এই যে সামরিক প্রতিষ্ঠানগুলোতে কিন্তু একজন ব্যক্তি শুরু থেকে কিন্তু সিদ্ধান্তগুলো আসে, এই জন্য কিন্তু স্বৈরতন্ত্রের প্রতি কিন্তু একটা ঝোঁক এখানে তৈরি হয়। কারণ তার ক্ষমতা থাকে ওইখানে, সে ডিসিশন মেক করতে পারে, এবং তার ক্ষমতা এবং ডিসিশনে সে কিন্তু প্রভাব বিস্তার করতে পারে। এই জন্য স্বৈরতন্ত্রের প্রতি কিন্তু ঝোঁক আসে। ম্যানেজমেন্ট শব্দটি কোন বিদেশি শব্দটি থেকে এসেছে? ম্যানেজমেন্ট শব্দটি বিদেশি শব্দ, ইতালিয়ান ভাষা থেকে কিন্তু এটি এসেছে। ম্যানেজমেন্ট শব্দটি ফরাসি, আমরা দেখলাম যে ফরাসি স্পিরিট দি কর্পস শব্দের অর্থ কি? একতাই বল। স্পিরিট দি কর্পস শব্দের অর্থ হচ্ছে একতাই বল। লিড শব্দের অর্থ কি? টু গাইড। লিড নিয়ে যাওয়া, সাথে করে নিয়ে যাওয়া, লিড করা, ফলো। এখানে তোমার অধস্তনরা তোমাকে ফলো করবে, এই জন্য গাইড করা বা লিড করা এখানে বোঝানো হয়েছে। নির্দেশনাকে প্রশাসনের কি বলে? সরাসরি হৃৎপিণ্ড বলে। নির্দেশনাকে প্রশাসনের হার্ট বা হৃৎপিণ্ড বলে। এই হৃৎপিণ্ড না থাকলে কিন্তু আসলে প্রতিষ্ঠান টিকে থাকবে না, শৃঙ্খলা ভেঙে যাবে, সার্বিকভাবে প্রতিষ্ঠান কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তবে দেখি নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ কোনটি? নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ হচ্ছে আদর্শ মান নির্ধারণ। আদর্শ মান নির্ধারণ করতে হবে, লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। তো এই আদর্শ নির্ধারণ বা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তারপরে আমি কার্যের পরিমাপ, বিচ্যুতি নির্ধারণ, তুলনা করা, তখন আমি শেষে গিয়ে এগুলা করব। তো শুরুতে আদর্শ মান নির্ধারণ করতে হবে।
পরিকল্পনা কি? বাহ্যিক প্রক্রিয়া না, অনুভূতি প্রক্রিয়া না, কাল্পনিক প্রক্রিয়া না, চিন্তন মনন প্রক্রিয়া। এগুলো সরাসরি তোমাদের বইতে কিন্তু আছে। তারপরে আমরা দেখি ব্যবস্থাপনীয় কালান্তিক কাজ কোনটি। কয়েকবার আমরা দেখেছি কালান্তিক কাজ কি, নিয়ন্ত্রণ। কালান্তিক কাজ কি, নিয়ন্ত্রণ। বেশ এগুলো কাজগুলো কিন্তু সংগঠিত হতেই থাকে হতেই থাকে হতেই থাকে হতেই থাকে। কি বিশেষ কর্মসূচি কোন ধরনের পরিকল্পনা? বিশেষ কর্মসূচি হচ্ছে একার্থক পরিকল্পনা, কারণ এই বিশেষ কর্মসূচি ওই কাজ শেষ হইলে আমার কাজ শেষ, ওই কাজটা শেষ হলেই আমার কাজ শেষ। একার্থক পরিকল্পনা, একবারই কাজ করা হয়, স্থায়ী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী নয়। বিধি কোন ধরনের পরিকল্পনা? বিধি কিন্তু স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত। এই স্থায়ী পরিকল্পনা কেন? বিধি কিন্তু দীর্ঘদিন ধরে ফলো করে আসা হয়, এগুলো কিন্তু রেওয়াজ হয়ে গিয়েছে, এবং এই বিধিমালা কিন্তু ফলো করতেই হবে প্রতিষ্ঠান চালাতে গেলে। এই জন্য দীর্ঘমেয়াদে যেহেতু এটি ফলো করা হয়, এই জন্য এটি কিন্তু স্থায়ী পরিকল্পনা। এবং এখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, কিন্তু এটা দীর্ঘমেয়াদী বলতে এখানে ওই স্থায়ী পরিকল্পনার বিষয়টি কিন্তু বোঝানো হয়েছে, অনেক দিন ধরে এটি চলমান আছে। দেখি সুপারভাইজারের জন্য কোন ধরনের ব্যবস্থাপকীয় দক্ষতা বেশি প্রয়োজন? সুপারভাইজার যেহেতু একদম নিচের লেভেলে কাজ করেন, সরাসরি শ্রমিকদের সাথে কাজ করেন, এই জন্য তার কারিগরি জ্ঞানটা কিন্তু খুবই খুবই জরুরি। কারিগরি জ্ঞান ছাড়া কিন্তু সম্ভব হবে না। তো এই হচ্ছে আজকে আমরা ব্যবস্থাপনা অর্থাৎ ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের ব্যবস্থাপনা অংশ নিয়ে কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছে, এবং বারবার কিন্তু এগুলো রিপিট হয়েছে। তোমরা যদি এখান থেকে খুব ভালোভাবে এগুলা পড়ো, এবং বেশ কিছু এমসিকিউ তোমাদের বইতে আছে, এইগুলা যদি তোমরা খুব ভালোভাবে পড়ো, তাহলে তোমাদের যে পরীক্ষা আসছে সেখানে 30টি এমসিকিউ তোমরা কমন পাবে ইনশাআল্লাহ। তো আমাদের সাথে আজকে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই, এবং সামনের ক্লাসগুলোতে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।